এখন কথা হচ্ছে যে একজন পাগলও কিন্তু নিজের ভালো বোঝে। কিন্তু অস্কার ব্রুজো তিনি নিজের ভালো বোঝেন কি না সিরিয়াসলি জানা নেই। তিনি যে ইস্টবেঙ্গলের ভালো আর বিন্দুমাত্র বুঝতে চাইছেন না বা বোঝার কোনো রকম চেষ্টা করছেন না, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। দেখো, অস্কার ব্রুজোন তিনি প্রেস কনফারেন্সে এসে কী কথা বলছেন, তার পাল্টা ইস্টবেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটর তিনি কি দিচ্ছেন, সেটা আমাদের কাছে খুব একটা আলোচনার বিষয় না। বিকজ ইস্টবেঙ্গল গত কয়েক সিজন ধরে বা বেশ গত কয়েক সিজন ধরে এই জিনিসটার একটা রিপিট করে চলছে। ইস্টবেঙ্গল একটা লুপের মধ্যে রয়েছে। আমি কাল একটি ভাইয়ের ইউটিউব চ্যানেলে লাইভে গেছিলাম, অভিকের ইউটিউব চ্যানেল লাইভে গেছিলাম। সেখানে গিয়ে খুব পরিষ্কারভাবে বলেছিলাম এতে কোনো ইস্টবেঙ্গল সমর্থক অফেন্ডেড হলে হতে পারে, বাট ইটস আ হার্ড ট্রু যে ইস্টবেঙ্গল কিন্তু একটা লুপের মধ্যে রয়েছে। ইস্টবেঙ্গল আশা জাগায়, ইস্টবেঙ্গল মোটামুটি মাঝে মাঝে ভালো টিম তৈরি করে, ইস্টবেঙ্গল কোচ পরিবর্তন করে, মাঝখানে বা শুরুর দিকে কখনো ইস্টবেঙ্গল ভালো খেলে, আশা জাগিয়ে থাকে, কিন্তু তারপর হঠাৎ করে এমন স্লিপ কাটে, সেখান থেকে ধার 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 করে পড়তে পড়তে একদম টবাং করে জলের মধ্যে ডুবে যায়। এটা ইস্টবেঙ্গলের একটা লুপ চলছে। মানে এই পার্টিকুলার কথাগুলোতে কেউ অফেন্ডেড হতে পারে, কেউ আমাকেও গালাগাল দিতে পারে, বাট যদি এটার কোনো পাল্টা লজিক্যাল কারোর কাছে ওয়ার্ডস থাকে সে শেয়ার করুক, আমি মেনে নেবো। কিন্তু ইস্টবেঙ্গল এই জিনিসটা লুপে চলছে, ইটস নাথিং নিউ। একজন কোচ, তার হাতে যখন দায়িত্ব রয়েছে, তিনি যখন এই টিমটাকে অলমোস্ট নিজের হাতে তৈরি করেছেন, তিনি যেরকম প্লেয়ার চেয়েছেন খুঁজেছেন প্রায় সেরকম প্লেয়ারকেই তুলে আনতে পেরেছেন। কিন্তু তারপরেও এতদিন ধরে ট্রেনিংয়ের পর, এতগুলো ম্যাচ হয়ে যাওয়ার পর, প্রত্যেকটা টুর্নামেন্টে সিনিয়র টিম নামিয়ে ফুটবল খেলার পরেও ফিটনেসের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, ট্রানজিশনের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাটাকিংয়ের মোবিলিটির অভাব দেখতে পাওয়া যাচ্ছে, এবং এবং অস্কার ব্রুজোর যেটা সব থেকে বড় সমস্যা, এর আগে বারবার সেটা নিয়ে আলোচনা করেছি, পুরো টিমের প্রিভিউ দিতে গিয়ে আলোচনা করেছি টুর্নামেন্টের, যে ইস্টবেঙ্গলকে কিন্তু কনসিস্টেন্সি শো করতে হবে। তুমি প্রথম দুটো ম্যাচ, তিনটে ম্যাচ খুব দারুণ ফুটবল খেললে, সবাই তোমায় নিয়ে বললো যে হ্যাঁ এবারে না ইস্টবেঙ্গল খুব আশা জাগিয়ে শুরু করেছে, ট্রাঙ্কেটেড সিজন, সুযোগ তো প্রচুর রয়েছে, কোচও মোটামুটি একটা ছন্দ বুঝতে পেরেছেন যে ইস্টবেঙ্গল কি চাই। কিন্তু তারপর তুমি এমন ধাড়াতে শুরু করলে, সবাই বলল যে ওই যে শুরুর দিকে একটু ভালো পারফরমেন্স ছিল ওটা একটা ফ্লুকের মতো, বাকিরা যেহেতু এখনও অবধি খুব একটা দাঁড়াতে পারেনি, কিছু করে উঠতে পারেনি, মাঝখান থেকে ইস্টবেঙ্গলে যতটুকু ভালো টিম রয়েছে সেই সাকসেসটা শুরুর দিকে দিয়ে দিল। কিন্তু যে একটা ধারাবাহিকতা, সেটা ইস্টবেঙ্গলের অভাব রয়েছে। অস্কার ব্রুজো তিনি বোধহয় তার ইস্টবেঙ্গল কেরিয়ারের যে কফিনটা, সেই কফিনের লাস্ট পেরেকটা আজকে তিনি পুঁতে দিয়েছিলেন। কারণ আজকে তিনি এমন একটা টিমের এগেনস্টে মাঠে নেমেছিলেন, যে টিমটা 4টে ম্যাচে 4টে স্ট্রেট লস পেয়েছে, 4টে ম্যাচ তারা হেরেছে। হ্যাঁ, আবার এটাও ঠিক কথা, আমি নিজেই প্রিভিউ বানাতে গিয়ে বলেছি যে এই কেরালা ব্লাস্টার্স কিন্তু 4টে ম্যাচ হারলেও ওদের ডিফেন্স কিন্তু খুব একটা এক্সপোজড হয়নি। মোহনবাগানের এগেনস্টে ওদের প্রথম ম্যাচ ছিল, মোহনবাগানেরও প্রথম ম্যাচ ছিল, তাও ওরা ম্যাচটা 2-0 গোলে হেরেছিল। খুব একটা কিন্তু বিরাট গোলস গেলোর মোহনবাগানকে এনজয় করতে দেয়নি। পরের 3টে ম্যাচ কিন্তু ওরা মার্জিনাল লস পেয়েছে, এবং মোটামুটি ওরা কিছু প্রতি আক্রমণ তুলেছে, হয়তো সেখান থেকে কনভার্ট করতে পারেনি কারণ ওদের অ্যাটাকটা প্রচণ্ড পরিমাণে উইক। তো ওদের ডিফেন্স কিন্তু খুব এক্সপোজড হয়নি। বাট দেখো, একটা টিম 4টে ম্যাচ হেরেছে মানে তোমার প্রাইমারি ধারণাটা কি থাকবে, যে তাদের মনোবল, তাদের যে একটা টিমের মধ্যে স্ট্রেংথ, নিজেদের মধ্যে কম্বিনেশন, প্লেয়ারদের মধ্যে ফর্ম, এই সব কিছু না কোথাও প্রপার জায়গাতে ক্লিক করেনি। এবং কোচ তার স্ট্র্যাটেজি, তার যে ট্যাকটিক্স রয়েছে, সেটা প্লেয়ারদের মধ্যে খুব একটা ইনজেক্টেড হয়নি। তাহলে এইরকম একটা টিমের এগেনস্টে তুমি যখন নামছো, তখন একজন ইস্টবেঙ্গল সমর্থক খুব পরিষ্কারভাবেই বুঝতে পারবে যে এই ম্যাচকে যদি জিততে না পারি, তাহলে কোন ম্যাচ জিতবো। যদি আমি কেরালা ব্লাস্টার্সকে হারাতে না পারি, তাহলে তো আমার অন্য কাউকে হারানোর স্বপ্ন দেখাটাই বৃথা। তাহলে ওপরের দিকে যারা রয়েছে বা যারা এখনও অবধি ভালো ফুটবলটা খেলছে কন্টিনিউয়াসলি, তাদেরকে হারানো, বা প্রথম দুটো ম্যাচে হুঙ্কার ছাড়তে থাকা, 3 মে খেলা হবে, 3 মে আসল দেখা হবে, এইগুলো তো পুরো বেকার হয়ে যায়। এবার অনেকে হয়তো এখন মজা করে বলতে পারে যে এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে একজনই বাঁচাতে পারে আর একজনই চ্যাম্পিয়ন করতে পারে, সেটা হচ্ছে রজনীকান্ত, শিবাজি দ্য বস। যাক, জোকস অ্যাপার্ট, কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে যে অস্কার ব্রুজো
তার হাতে যা অস্ত্র রয়েছে, তার হাতে যে সিস্টেম রয়েছে, সেটাকে তিনি এই টিমটার মধ্যে প্রপার ওয়েতে ইউটিলাইজই করতে পারছেন না, যার ফলে ইস্টবেঙ্গল একটা ভালো রেজাল্ট পেতে পারে। শুরুতে পিভি বিষ্ণু, ওয়াই অ্যাজ এ লেফট ব্যাক জয় গুপ্তাকে তুমি বেঞ্চে স্টার্ট করছো? রিজন কি ভাই? তুমি কেরালা ব্লাস্টার্সকে ফেস করছো, যারা 4টে ম্যাচ লস করেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে টিমের নাম্বার 1 লেফট ব্যাককে তুমি বেঞ্চে বসিয়ে স্টার্ট করছো। সাউল ক্রেসপো লাস্ট কবে একটা ভালো ম্যাচ খেলেছিল কেউ মনে করতে পারে না, কেন তাকে দিয়ে স্টার্ট করানো? যদি একজন ফরেনারকে আমি বেঞ্চে রাখি, যদি তাকে আমি পরে ইউজ করি, প্রবলেম তো কিছু নেই, বরং যদি শেষের দিকে 10-15 মিনিট তার কিছুটা ফিজিক্যাল ফিটনেসকে ইউজ করা যেতে পারতো, হয়তো ইস্টবেঙ্গল সেখান থেকে লাভ পেতে পারতো। শুরু থেকে যদি সৌভিক চক্রবর্তী খেলতো, তাহলে হয়তো মাঝমাঠে অনেক বেশি ব্লকিং হতো। এবং আজকে অনেকেই বলতে পারে যে কেরালা যা চান্স ক্রিয়েট করছিল, যদি ওদের একজন ভালো ফিনিশার থাকতো, যদিও গোলটা মোহাম্মদ আদসালি করেছে, বাট তার বাইরেও যদি ওদের ভালো ফিনিশার থাকতো, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কপালে আজকে দুঃখ ছিল যে একদম বটম টেবিলে থাকা যে টিমটা রেলিগেশন ফাইট করছে কলকাতার আরও একটি প্রধানের সাথে, সেই টিমটাকেও হারাতে ব্যর্থ, মানে সেই টিমটার এগেনস্টে ইভেন হারতে হলো ইস্টবেঙ্গলকে, এরকম সিচুয়েশনে কিন্তু বারবার ইস্টবেঙ্গল ডিফেন্স পড়ে গেছিলো। এই সিজনে ইস্টবেঙ্গল ডিফেন্স প্রশ্নের মুখে পড়তোই, কারণ কেভিন সিভিয়ে যেই দিন থেকে চোট পেয়েছে, সেই দিন থেকেই সবার মনের মধ্যে সন্দেহ ছিল যে কে সেই পার্সনটা কে হবে যে কেভিন সিভিয়েকে রিপ্লেস করবে, যে আনোয়ার আলীর একজন যোগ্য পার্টনার হবে। হ্যাঁ, কিছু ম্যাচে হয়তো বা কিছু কিছু মুমেন্টসে হয়তো জিকসন উতরে দিয়েছে, কিন্তু তাকে যদি কন্টিনিউয়াসলি খেলানো হয় এবং এরকম হাই প্রেসিং সিচুয়েশনে বারবার তাকে পড়তে হয়, তো ভাই সে তো এক্সপোজ হবেই। এবং ইস্টবেঙ্গলে যেটা বড় সমস্যা, যে 4টে গোল ইস্টবেঙ্গল কনসিড করেছে, তার মধ্যে থেকে 3টে গোল হয়ে গেল কিন্তু সেট পিস থেকে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে, মানে ব্যাক টু ব্যাক ইন দ্য সেন্স যে ব্যাক টু ব্যাক দুটো গোল খাওয়ার ম্যাচে ইস্টবেঙ্গল এমন একটা জায়গা থেকে গোল খেলো, এমনভাবে ডিফেন্সটা এরিয়ালি বিট হয়ে গেল যে সেটা বলার না। এর আগে স্টিফেন এজে করে গেছিলো, আজকে মোহাম্মদ আদসালের মতো একটা ইয়াং স্কোরার করে দিয়ে চলে গেল। তো কোথাও ডিফেন্স তো প্রশ্নের মুখে অবশ্যই রয়েছে, কিন্তু আমার পার্টিকুলার মনে হয় যে যেটা সব থেকে বড় প্রশ্নের মুখে, সেটা কিন্তু এই বারবার অস্কার ব্রুজো, তার কোচিং সিস্টেম, তার ট্যাকটিক্স, তার স্ট্র্যাটেজি, তার গেমের যে প্ল্যানিং রয়েছে এটসেট্রা। আজকে হয়তো কিছু কিছু সময়ে তার চেঞ্জ তিনি হয়তো প্রয়োজন মতো বা টিমের প্রয়োজন মতো তিনি করিয়েছেন, কিন্তু সেগুলো করিও না, মানে কোথাও সেই লাভের যে অঙ্কটা, সেই অঙ্কটা তিনি বুঝে নিতে পারেননি। কারণ ট্রানজিশনের প্রবলেম রয়েছে, সেই অর্থে থার্ড ম্যান মুভ দেখতে পাওয়া যাচ্ছে না, সেই অর্থে তোমার থার্ড ম্যান মুভের সময় যখন অ্যাটাক জেনারেট হচ্ছে তখন ম্যান বাড়ছে না, এবং অবশ্যই যখন তোমার ফার্স্ট বল স্ট্রাইকারের কাছে যাচ্ছে বা একটা ভালো পাস যাচ্ছে, সেকেন্ড বল যদি ইনকেস সামহাও ফিরে আসে, সেটা নেওয়ার জন্য বক্সে প্লেয়ারের যে একটা কোথাও প্রেজেন্স, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যে প্লেয়ার যে পজিশনে নয়, তাকে অপ্রয়োজনে সেই জায়গাতে খেলানো হচ্ছে। জেরির মতো একটা প্লেয়ারকে সিগনেচার করানো হলো, তাকে অ্যাজ এ রাইট উইঙ্গার সই করানো হলো, তাকে এখনও অবধি ঠিক করে ফিচারটি করা হলো না বা ফিচার করাই হলো না। আমি এখানে একটা হয়তো মানে এক্সাম্পল টানবো, আমি তুলনা করতে বাধ্য হব, কেউ হয়তো খারাপ লাগলে কারোর খারাপ লাগবে। মোহনবাগানেও কিন্তু একটা প্লেয়ারের ক্রাইসিস হয়েছিল, যে রাইট ব্যাক আশিস রায় হঠাৎ করে চোট পেয়েছে, তার হাঁটুর সমস্যা থেকে ভোগাচ্ছে, সার্জারি করতে হবে, তার সার্ভিস পাওয়া যাবে না। মোহনবাগান হয়তো কাউকে সই নাও করাতে পারতো, তারপরেও মোহনবাগানে চলে যেত, ট্রাঙ্কেটেড সিজন, কেনই বা একজনকে সই করাবো। কিন্তু মোহনবাগান অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা প্লেয়ারকে সই করালো। সেই প্লেয়ারটা কোথা থেকে না, এই কেরালা ব্লাস্টার্স থেকে, যে কেরালাও কিন্তু তখন পুরো সব অপারেশন বন্ধ করে দিয়ে বসে রয়েছে, এবং আমায় রান আওয়ার্ডে লক্ষ্য করে দেখো ওই সময় ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে। তাকে রাতারাতি তুলে নিয়ে আসা হলো, তার সাথে কোচের একটা আন্ডারস্ট্যান্ডিং অলরেডি আগে থেকে দুটো ক্লাবে তার ছিল, 3টে ক্লাবেই ছিল, এফসি গোয়া, মুম্বাই আর তারপর ওড়িশা। তো সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর ভর করে কিন্তু রাতারাতি সে টিমের সাথে মানিয়ে নিল, কোচের সিস্টেমে মানিয়ে নিল, এবং প্রথম ম্যাচ থেকে তাকে আমরা মোহনবাগান জার্সিতে খেলতে দেখছি। আর উল্টো দিকে ইস্টবেঙ্গলে দেখো, রাইট উইঙ্গার দরকার ছিল, কারণ সেই অর্থে এডমুন্ড ছাড়া আর কোনো রাইট উইঙ্গার ছিল না যে আরও একটা অপশন হতে পারে। যেদিকে সই করানো হলো, শুরু থেকেই সিগনেচারটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা দে ওয়্যার হাইপড, কে একটা ভালো সিগনেচার হয়েছে, একটা পারফেক্ট রাইট উইঙ্গার পাওয়া গেছে অনেক দিন পর, তাহলে তাকে তো ইউজ করা হবে না। 5টা ম্যাচ হয়ে গেল, জেরির দেখা নাই রে, জেরির দেখা নাই। তো এই জায়গাতে যদি কোচ বারবার করে তার যে প্ল্যানিং রয়েছে, তার যে স্ট্র্যাটেজি রয়েছে, যে ট্যাকটিক্যাল
মাস্টার ক্লাসগুলো রয়েছে সেখানে তিনি যদি কন্টিনিউয়াসলি ফেল করেন এবং প্রত্যেকটা প্রেস কনফারেন্সে তিনি যদি অজুহাতকে খাড়া করার চেষ্টা করেন, তাহলে ডেফিনেটলি যেটা হওয়ার ইস্টবেঙ্গলের সাথে সেটাই হচ্ছে। ইস্টবেঙ্গল সমর্থকরা তারা সোশ্যাল মিডিয়াতে বলতে পারে যে কোচ, উই আর হিয়ার টু বিকাম দ্য চ্যাম্পিয়ন, প্লিজ অন্যরকম কোনো রকম মানে রাস্তাতে হাঁটবেন না, 5, 6, 4, 5, 3, 2, 7, 8 এগুলো ইস্টবেঙ্গলের জন্য নয়। ইস্টবেঙ্গল হয় চ্যাম্পিয়ন হবে অথবা চ্যাম্পিয়নশিপকে ইস্টবেঙ্গল চেজ করবে। 5 ম্যাচে 8 পয়েন্টে চ্যাম্পিয়নশিপকে চেজ করার মতো জায়গাতে আর নেই। মানে এখান থেকে ফিরে আসাটা ইস্টবেঙ্গলের জন্য টু মাচ টাফ। এবং হয়তো আমরা এর পরের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচের স্কোর লাইন থেকে, রেজাল্ট থেকে আরও বেটার বলতে পারবো যে সেটা কতটা টাফ থেকে টাফেস্টের দিকে চলে গেল। আর টাফার বলা যাবে না, আইদার টাফ অথবা টাফেস্ট। তো দেখা যাক কী হয়। বাকি তোমাদের যা কিছু বলার রয়েছে অবশ্যই বলো। গোল ইস্টবেঙ্গলের আলাদা করে কিছু বলার নেই। যেখান থেকে গোলটা হয়েছে, মানে যেখান থেকে গোলের চান্সটা ক্রিয়েট হয়েছিল, ওটা পরে যখন একবার রিপ্লে দেখালো অফসাইডের মতো লাগছিল। আমি বাংলা কমেন্ট্রি শুনছিলাম অনেকের মতোই, তো বাংলা কমেন্ট্রিতেও আমাদের ইন্ডিয়ান এক্স প্লেয়ার মেহতাব হোসেন ছিল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, কেরালা, জামশেদপুর বহু জায়গাতে খেলা। তো মেহতাবও কিন্তু বলল যে এইটা মানে যদি রেফারি অফসাইড দিতেন তাহলে বলার কিছু নেই। তার সাথে যে কমেন্টেটর ছিল তিনি এক্সপ্লেন করলেন যে কোন ফিফার নতুন নিয়মে এটা অফসাইড নাও হতে পারে, সেটাও এক্সপ্লেন করলেন। তো দেখে মনে হয়েছিল আমাদের খুব একদম যে দৃষ্টি রয়েছে সেখানে, যেটা অফসাইড হলেও হতে পারতো। তো সেখান থেকে পেনাল্টি আর্ন করে ইস্টবেঙ্গল, গোল করে এজেজারি, খুব ভালো কথা। কিন্তু তারপর এরকম একটা টিমের এগেনস্টে তুমি যদি লিড না বাড়াতে পারো, আর তুমি যদি ইনজুরি টাইমে গিয়ে একদম শেষ মুহূর্তে গোল খাও, তাও এরকম একটা বাচ্চা ছেলের কাছে বা এরকম একটা সেট পিস থেকে, কর্নার থেকে, বলার তো আলাদা করে কিছু নেই। এবার তোমরা ইস্টবেঙ্গল ফ্যান্সরা যা বলতে চাও ভাই বলো। সব কিছুই মানে ওপেন রয়েছে, ডিবেট বা লজিক্যাল যা কিছু ডিসকাশন, অবশ্যই কমেন্ট বক্স ওপেন রয়েছে সবার জন্য। তোমরা কীরকম ম্যাচ দেখলে, কি অনুভব করলে ম্যাচ থেকে, এবং ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়েই বা তোমাদের কি অনুভূতি এই মুহূর্তে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমাকে এবার মোহনবাগান বেঙ্গালুরু ম্যাচ নিয়ে বসতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।